আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের জন্য প্রচারাভিযান আজ শেষ হচ্ছে। এই পর্বে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ 11টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 89টি আসনে 26শে এপ্রিল ভোট নেওয়া হবে। তৃতীয় পর্বে নির্বাচনে যে 95টি আসনে ভোট নেওয়া হবে সেই আসনগুলিতে মোট 1352 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাষ্ট্রপতি আজ দেরাদুনে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের প্রবেশনার্সদের সমাবর্তন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে যোগ দেবেন। ইউক্রেনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত গতকাল কিভে সেদেশের নতুন উপবিদেশ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আইপিএল ক্রিকেটে লখনৌ সুপার জায়ান্টস 6 উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের জন্য প্রচারাভিযান আজ শেষ হচ্ছে। এই পর্বে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম সহ 11টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 89টি আসনে 26শে এপ্রিল ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে কেরালার 20টি আসনের সবকটি, কর্ণাটকের 14, রাজস্থানের 13, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে 8টি করে, মধ্যপ্রদেশের 7, আসাম ও বিহারে 5টি করে, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ে 3টি করে এবং ত্রিপুরা ও জম্মু কাশ্মীরে 1টি করে আসন। সব দলের নেতারাই প্রচারের শেষ লগ্নে মিটিং, মিছিল, জনসভার মাধ্যমে ভোটারদের মন জয় করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাজস্থানের টঙ্ক মাধেপুরা লোকসভা আসনের প্রচার শেষে দুদিনের সফরে ছত্তিশগড়ে যান। সেখানে জাঞ্জগির চাম্পা লোকসভা কেন্দ্রের সাকতিতে এক জনসভায় তিনি বলেন, কংগ্রেস মিথ্যা প্রচার চালাচ্ছে, বিজেপি ক্ষমতায় গেলে সংবিধান পরিবর্তন বা সংরক্ষণ তুলে দেবে, কিন্তু কেউ যে সংবিধান পরিবর্তন করতে পারে না সে কথা তিনি স্পষ্ট জানান। স্বাধীনতার পর থেকেই কংগ্রেস তোষণ আর ভোট ব্যাংকের রাজনীতি করে এসেছে বলে তাঁর অভিযোগ। আজও ছত্তিশগড়ে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি রয়েছে। প্রবীণ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল পশ্চিমবঙ্গের মালদায় এক রোড শো করেন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে দলীয় প্রার্থীর সমর্থনে করণদিঘিতে এক জনসভায় তিনি বলেন, মমতা ব্যানার্জির শাসনকালে বাংলাকে গ্রাস করেছে সর্বব্যাপী দুর্নীতি। পশ্চিমবঙ্গে বিজেপি 30টির বেশি আসন পেলে উত্তরবঙ্গের মানুষের জন্য এইমস হাসপাতাল গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। এরপর বিহারের পূর্ণিয়া হয়ে তিনি মহারাষ্ট্রের আকোলায় দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় যোগ দিয়ে বলেন, কাশ্মীরে 370 ধারা রদ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরকে ভারতের এক অবিচ্ছেদ্য অঙ্গ গড়ে তুলেছেন। সন্ধ্যায় বেঙ্গালুরুর দক্ষিণ লোকসভা কেন্দ্রেও তিনি একটি রোড শোতে যোগ দেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা বেঙ্গালুরু দক্ষিণ লোকসভা কেন্দ্রে গতকাল 2টি জনসভা করেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে কেরালার ওয়েনার ও চেঙ্গানুরে 2টি জনসভায় নেহরু পরিবারকে বারবার আক্রমণের নিশানা করার জন্য প্রধানমন্ত্রীর সমালোচনা করেন। যে দল দেশের স্বাধীনতা লাভ সুনিশ্চিত করেছে, মহিলা, সংখ্যালঘু ও যুব সমাজকে সুরক্ষা দিয়েছে, সেই কংগ্রেসকে চ্যালেঞ্জ না জানানোর জন্য শ্রী খার্গে বিজেপির প্রতি আহ্বান জানান। কংগ্রেস ক্ষমতায় এলে দেশ জুড়ে জাতপাত ভিত্তিক জনগণনার বন্দোবস্ত করবে এই প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেস সভাপতি বলেন, সমাজের বিভেদ সৃষ্টি করার জন্য নয়, মানুষের জীবন, শিক্ষা ও আয়ের সম্পর্কে আরও বেশি করে জানানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল পশ্চিমবঙ্গের বীরভূমে দলীয় প্রার্থীর সমর্থনে হাসনে জনসভা করেন। পূর্ব বর্ধমানের ভাতারেও আরেকটি জনসভায় তিনি বলেন, বিজেপি ভয় দেখানোর রাজনীতি করছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি শিলিগুড়িতে এক জনসভায় মোদির গ্যারান্টির সঙ্গে দিদির গ্যারান্টি তুলনা করেন। মালদার কালিয়াচকে আর একটি জনসভায় বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ সন্ধ্যায় মহারাষ্ট্রের অমরাবতীর পারাতওয়াড়ায় এক নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। এই আসনে বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ প্রচার চালাবেন। এছাড়াও বঞ্চিত বহুজন আঘাড়িও এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। আগামী শুক্রবার এই কেন্দ্রে ভোট নেওয়া হবে। লোকসভা নির্বাচনের তৃতীয় পর্বে যে 95টি আসনে ভোট নেওয়া হবে সেই আসনগুলিতে মোট 1352 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই দফায় মোট 2963টি মনোনয়নপত্র জমা পড়েছে। তৃতীয় পর্বে পশ্চিমবঙ্গে যে 4টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলির জন্য 101টি মনোনয়নপত্র জমা পড়ে। পরীক্ষার পর 59টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়, 2টি মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে। আসামে এই পর্বে যে 4টি আসনে ভোট নেওয়া হবে ওই আসনগুলিতে মোট 47 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংশ্লিষ্ট আসনগুলির জন্য 126টি মনোনয়নপত্র জমা পড়েছিল। তৃতীয় পর্বে গুজরাটের সুরাট আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থী নির্বাচিত হয়েছেন। রাজ্যের নিরিখে গুজরাটের সবথেকে বেশি মনোনয়ন জমা পড়ে। এই রাজ্যে 26টি আসনের জন্য মোট 658টি মনোনয়নপত্র জমা পড়েছে।
একক কেন্দ্র হিসেবে মহারাষ্ট্রের ওসমানাবাদ আসনটির জন্য সবথেকে বেশি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই কেন্দ্রে ৭৭ জন মনোনয়নপত্র জমা দেন। লোকসভা নির্বাচনের চতুর্থ দফার জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল ২৫শে এপ্রিল। পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। ২৯ তারিখে প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। এই পর্যায়ে পশ্চিমবঙ্গের ৮টি সহ ৯টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি আসনে ভোট নেওয়া হবে ১৩ই মে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের প্রবেশনার্সদের সমাবর্তন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে যোগ দেবেন। ২০২২-২৪ পাঠ্যক্রমে ইন্দিরা গান্ধী ফরেস্ট একাডেমি থেকে ৯৯ জন প্রবেশনার্স উত্তীর্ণ হবেন। এরা ছাড়াও ভুটানের ২ প্রশিক্ষণপ্রাপ্ত আধিকারিকও উত্তীর্ণ হতে চলেছেন। এই ৯৯ জন প্রবেশনার্সদের মধ্যে মধ্যপ্রদেশে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেস আধিকারিকের সংখ্যা সর্বোচ্চ ১৫ জন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নতুন দিল্লিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য প্রাতিষ্ঠানিক পর্যায়ে উন্নয়ন সংক্রান্ত পরিকল্পনা শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে। ২০২০ সালের জাতীয় শিক্ষানীতির সঙ্গে সাযুজ্য রেখে প্রতিষ্ঠানগুলির শিক্ষামূলক ও পেশাদারিত্ব ক্ষেত্রে ক্ষমতায়ন সহ ভবিষ্যতে চাহিদা পূরণের জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা হয়। কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এম জগদীশ কুমার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মানোন্নয়ন এবং উৎকর্ষতা বৃদ্ধির জন্য এই কর্মশালার প্রয়োজনীয়তার দিকটি তুলে ধরেন। ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রের ভাবা কবচের পর প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO দেশের সবথেকে হালকা ওজনের বুলেট প্রুফ জ্যাকেট উদ্ভাবন করেছে। চণ্ডীগড়ের TBRL এই জ্যাকেটের সফল পরীক্ষা হয়। মোনোলিথিক সেরামিক প্লেট এবং পলিমারের সাহায্যে এটি তৈরি করা হয়। DRDO চেয়ারম্যান ডক্টর সমীর ভি কামাত সংস্থার এই উদ্ভাবনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এর ফলে সর্বোচ্চ ঝুঁকির মধ্যে যারা কাজ করেন তাদের আত্মরক্ষার ক্ষেত্রে সুবিধা হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ইউক্রেনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হরিশ জৈন গতকাল কিভে সেদেশের নতুন উপবিদেশমন্ত্রী আন্দ্রে সিবিহার সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রী জৈন শ্রী সিবিহাকে অভিনন্দন জানান। সমাজ মাধ্যমের এক বার্তায় ইউক্রেনের দূতাবাস থেকে জানানো হয়, উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পর্যালোচনা করেছেন। আলোচনায় ইউক্রেনে ভারতের মানবিক সাহায্যের প্রসঙ্গটিও স্থান পায়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বিশ্বাস করে যে মজবুত ঐক্যবদ্ধ আসিয়ান ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উদীয়মান আঞ্চলিক ভিত্তি হিসেবে গঠনমূলক ভূমিকা পালন করবে। আন্তর্জাতিক ঘটনাবলীর ক্ষেত্রে গ্লোবাল সাউথের বৃহত্তর ভূমিকা গ্রহণের দিন এসে গেছে বলেও তার মন্তব্য। আধার ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অন্তত মাসে একবার আর্থিক লেনদেন বাধ্যতামূলক বলে যে দাবি করা হয়েছে, কেন্দ্র তা খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, রিজার্ভ ব্যাংক এ ধরনের বাধ্যতামূলক লেনদেন সম্পর্কিত কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। খারাপ আবহাওয়ার কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল 15টি বিমান অবতরণ করতে পারেনি। এর মধ্যে 9টি জয়পুরে, অমৃতসর এবং লখনৌতে 2টি বিমান ও মুম্বাই ও চণ্ডীগড়ে 1টি বিমান অবতরণ করে। গত সন্ধ্যায় দিল্লিতে প্রবল বৃষ্টিপাতের পর আবহাওয়ার সার্বিক পরিবর্তন ঘটে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টি এবং তারপর ঝোড়ো হাওয়ার কারণে জাতীয় রাজধানী অঞ্চলের তাপমাত্রা 38.8 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, যা স্বাভাবিকের থেকে খানিকটা কম। পশ্চিমবঙ্গ, ওড়িশা, কর্ণাটক, রায়ালসীমা, সিকিম, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, বিহার, তেলেঙ্গানা, পূর্ব উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের কিছু অংশে আগামী 4 দিন তাপপ্রবাহ চলবে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতে 29শে এপ্রিল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তার সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, ওড়িশা ও সিকিমে আগামী 2-3 দিন বৃষ্টি হতে পারে। মধ্য মহারাষ্ট্র ও মারাঠাওয়াড়া এবং দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে আগামী 3 দিন বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইপিএল ক্রিকেটে লখনৌ সুপার জায়ান্টস 6 উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে গতকাল এই ম্যাচে লখনৌ টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে তারা 4 উইকেটে 210 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে লখনৌ 3 বল বাকি থাকতেই 4 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। এই ম্যাচে জয়ের ফলে লখনৌ 10 পয়েন্ট সংগ্রহ করে লীগ তালিকার 4র্থ স্থানে উঠে এসেছে। চেন্নাই 8 পয়েন্ট নিয়ে 5ম স্থানে নেমে গেছে। আইপিএল ক্রিকেটে আজ দিল্লি ক্যাপিটালস গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষে বিশেষ খবর আরও একবার। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটের জন্য প্রচারাভিযান আজ শেষ হচ্ছে। এই পর্বে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ 11টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 89টি আসনে 26শে এপ্রিল ভোট নেওয়া হবে।
রাষ্ট্রপতি আজ দেরাদুনে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের প্রফেশনালসদের সমাবর্তন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে যোগ দেবেন। খবর শেষ হলো।